আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি ডক্টর রেজবাউল হাসান। আজকে একটু কথা বলবো ইউটিআই নিয়ে, যেটা আমাদের দেশে মায়েদের একটা কমন সমস্যা। ছেলেদেরও হয়, কিন্তু ছেলেদের কম হয় কেন, এই কারণটা আগে বলে ফেলি। আমাদের মায়েদের কি হয়, মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তার ডিস্টেন্সটা ছোট, এবং আমাদের ছেলেদের ক্ষেত্রে পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তার ডিস্টেন্সটা অনেক দূরে থাকার কারণে মেয়েদের এই ইউটিআই, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই ইনফেকশনটা বেশি বেশি হয়। কেমন? আচ্ছা, তাহলে কি করতে হবে? আমরা কিছু জিনিস দেখবো যে কখন ইউটিআই বুঝবো, সিমটমগুলো চিন্তা করব, কি কি দিয়ে ইউটিআই হয় এবং কি কি করলে ইউটিআই হবে না বা কমে যাবে, রেটটা কমে যাবে। আচ্ছা, মায়েদের একটা, আর মায়ের, আমাদের দেশের মায়েদের একটা কমন সমস্যা থাকে যে তারা প্রস্রাব আটকে রাখে বাইরে গেলে, যেখানে সেখানে তারা, আমাদের দেশে আসলে এই সুবিধাটা নাই আসলে। যেখানে সেখানে তারা প্রস্রাব করতে বা ওয়াশরুমে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যেটা আমাদের দেশে এই সুবিধাটা না থাকার কারণে তাদের ইউটিআই বা ইনফেকশনটা বেশি হয়। কেননা তাদের মধ্যে তারা প্রস্রাবটা ধরে রাখে, অনেকক্ষণ ধরে রাখে, এটাও একটা প্রস্রাবের ইনফেকশনের কারণ। তাহলে আমরা একটু দেখি যে সিমটমগুলো কি কি, তারপর দেখব কি কি দিয়ে হয় আর কোন কোন অভ্যাসের কারণে বেশি হয়, তারপরে আমরা এটা প্রিভেন্ট করার সিস্টেমটা একটু জেনে রাখবো। আচ্ছা, তো সিমটমগুলোর মধ্যে যদি আমি বলি ডিসইউরিয়া, প্রস্রাবে জ্বালা পোড়া করা, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করা প্রস্রাব করার সময়। তারপরে আমি যদি বলি যে আর্জেন্সি, মানে প্রস্রাবের চাপ আসা মাত্র দৌড়াতে হচ্ছে, এটা ধরে রাখতে পারতেছে না। তারপরে ফ্রিকোয়েন্সি, মানে ঘন 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 প্রস্রাব করতে যাইতে হচ্ছে। তারপরে যদি বলি যে লোইন পেইন, লোইন টু গ্রোইন, মানে কোমরে, তলপেটে এবং পেটের দুই পাশে পেইন হচ্ছে, প্রচন্ড পেইন হচ্ছে। তারপরে আমরা বলতে পারি প্রস্রাব আটকে রাখতে পারতেছে না, এটা তো বললামই। এরপর কি, প্রস্রাবের অনেক বেশি গন্ধ হওয়া, গন্ধযুক্ত প্রস্রাব হওয়া। এরপরে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। আর কি হতে পারে, যে নওসিয়া, ভমিটিং, এমনকি বমিও থাকতে পারে, বমি এবং বমি বমি ভাব থাকতে পারে। জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। কেমন? তো প্রস্রাব ইনফেকশনের কি সিমটমগুলো আমরা একটু দেখলাম। এখন প্রস্রাবের ইনফেকশনের সিমটমগুলো গেল। এখন কি, যে কি দিয়ে হয়, কি কি অর্গানিজম কাজ করে এখানে দেখেন। এখানে যে অর্গানিজমগুলো কাজ করে তার ম্যাক্সিমাম গুলোই পায়খানা রাস্তা দিয়ে বের হয়, মানে আমাদের স্টুলের মাধ্যমে বের হয়। কি কি, যেমন যদি আমি বলি যে কি আছে, ইসচেরিসিয়া কোলাই বা ইকোলাই, তারপরে কি স্টেফাইলোকোকাস স্যাপ্রোফাইটিকাস, প্রোটিয়াস, তারপরে হচ্ছে ক্লেবশিয়েলা, তারপরে যদি বলি যে অ্যান্টারোকোকাস ফিকালিস, যেটা ফিকালিস মানেই পায়খানা, তো পায়খানা রাস্তা দিয়ে বের হয়। তো এখন এখানে এর হওয়ার কারণগুলো তো আমরা কয়েকটা ব্যাকটেরিয়া দেখতে পেলাম যেগুলো দিয়ে বেশি বেশি হয়। এখন কি, অনেক সময় হয় কি, মানে কিডনিতে বা কিডনি থেকে যে নালীটা এসে ব্লাডার প্রস্রাবের থলেটার মধ্যে অ্যাটাচ হয়েছে, যেখান দিয়ে প্রস্রাব এসে থলেতে জমা হয়, এখানেও কিন্তু অনেক সময় পাথর হয়, কিডনিতে পাথর হয়। তারপরে ওই ইউরেটার বলে ওইটাকে, ওই তারটাকে, ওইটাতেও পাথর হয়। তারপরে ব্লাডারেও পাথর হয়। এরপরে মহিলাদের থাকে না, পুরুষ মানুষের থাকে। জাস্ট প্রস্রাবের থলেটার নিচেই একটা গ্রন্থি থাকে, এটার নাম প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট, শুধু পুরুষ মানুষের থাকে। এই এই প্রোস্টেট গ্ল্যান্ডেও অনেক সময় হাইপারট্রফি হয়, যেমন বিইপি বলি আমরা, বিনাইং এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এই প্রোস্টেট গ্ল্যান্ডেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্সার হয়, বয়সের সাথে সাথে এটা বড় হয়ে, বয়সের সাথে সাথে এটা বড় হয় এবং হাইপারট্রফি হয়, তখনও কিন্তু এটা চাপ দেয়, তখন প্রস্রাবটা ক্লিয়ার হয় না। প্রস্রাবটা ক্লিয়ার না হওয়ার কারণে এখানে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। এরপরে আরো কিছু কারণ আছে, কারণগুলোর মধ্যে যেমন পানি কম খাওয়া, সহবাসের আগে পরে প্রস্রাব না করা, পার্সোনাল হাইজিন মেনটেন না করা। তারপরে আরেকটা কারণ কি, অনেক সময় পানি ইউজ করার পর, ওয়াশরুম শেষ করে বাথরুম করার পরে পানি ইউজ করার পানি যে খরচ করে মানুষ, পানি ইউজ করার সময় হাত, মানে লেফট হ্যান্ডটা পিছন থেকে সামনের দিকে নিয়ে আসে। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।
হাত বা টিস্যু বা পানি ইউজ করার সময় কখনোই পিছন থেকে সামনে আনা যাবে না, কেননা পিছন থেকে সামনে আনলে যে ফিকাল ম্যাটেরিয়ালের সাথে বা পায়খানার সাথে যে ব্যাকটেরিয়াগুলো বের হবে, এগুলো সবগুলো আবার চলে আসবে কোথায়, যে মাসিকের রাস্তা বা প্রসবের রাস্তার কাছাকাছি চলে আসে, ইনফেকশন করার চান্স বেড়ে যায়। এই জন্য সবসময় হ্যান্ড বা টিস্যু ইউজ হবে, মানে পানি বা টিস্যু ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে থেকে পিছনের দিকে আমি এটা পরিষ্কার করার চেষ্টা করব, কেমন? আচ্ছা, পানি বেশি করে খাওয়া, বিবাহিত মায়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে প্রস্রাবের আগে পরে, সহবাসের আগে পরে প্রস্রাব করে নেওয়া। তারপরে কি আরো কিছু কারণ যদি আমি বলি, যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যেমন ডায়াবেটিসের পেশেন্ট আছে, তারপরে অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট আছে, যাদেরকে আমরা ইমিউনো কম্প্রোমাইজড করে রাখি বা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দিই, তারপর কেমোথেরাপির পেশেন্ট আছে, তারপরে আমরা আরো যদি ট্রান্সপ্লান্টের পেশেন্ট তো বললামই, এই ক্ষেত্রেও কিন্তু ইউটিআই হয়, এই পেশেন্টগুলোরও ইউটিআই হয়, প্রস্রাব ইনফেকশনটা বেশি বেশি হয়। তারপরে আর কি হয়, ক্যাথেটার করা, অনেক সময় আমরা প্রোস্টেটের অপারেশনের পরে বা কিডনির স্টোনের, রেনাল স্টোনের অপারেশন করার পরে ক্যাথেটার দিয়ে রাখি, মানে প্রস্রাবের রাস্তা দিয়ে নল দিয়ে রাখি, বা বেড রিডেন পেশেন্টদের ক্ষেত্রে নল দিয়ে রাখি। এই পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু এক্সটার্নাল একটা সোর্স ভিতরে ঢুকায় রাখছি, এখানেও কিন্তু প্রস্রাবে ইনফেকশন হয়, এই সোর্স দিয়েও কিন্তু জীবাণু ঢুকে ইনফেকশন করে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকা, প্রস্রাব আটকে রাখা, পানি কম খাওয়া ইত্যাদি প্রস্রাবে ইনফেকশনের মূল কারণগুলো এগুলো। আচ্ছা, এবার আমরা পরীক্ষা কি কি করতে পারি। ডক্টরের কাছে গেলে আপনারা মনে করেন যে গেলেই পরীক্ষা ধরায় দেয়, আসলে পরীক্ষা ধরায় দেওয়ার উদ্দেশ্য কি, চোখ দিয়ে কিন্তু শরীরের ভিতরে দেখা যায় না, কেমন, দুই একটা পরীক্ষা করতেই হয়। তো প্রস্রাবের ইনফেকশনের পরীক্ষাগুলোর মধ্যে কি কি আছে, যেমন ইউরিন RME, ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এখান থেকে বোঝা যাবে যে পাস সেল আছে কিনা। আমরা জানি যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওখানে পাস সেল তৈরি হয়, এপিথেলিয়াল সেল বের হয়ে যায়। পাস সেল, এপিথেলিয়াল সেলের রেফারেন্স ভ্যালু এবং আপনার শরীরে কতটুকু আছে এটা দেখে ইউটিআই ডায়াগনোসিস করা হয় প্রস্রাব ইনফেকশন। এখন বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে, আচ্ছা আমি একটা কারণ ভুলে গেছি, সেটা হলো যে অনেক সময় কি আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে, আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আপনি ডোজটা কমপ্লিট করেন নাই, এই ইনকমপ্লিট ডোজের কারণে আবার হতে পারে প্রস্রাব ইনফেকশন। তো সব ক্ষেত্রে যাদের বারবার এই যে প্রস্রাব ইনফেকশন হচ্ছে, এমনকি প্রেগনেন্সিতেও প্রস্রাব ইনফেকশন বেশি হয়, কারণ তখনও আমাদের মায়েরা হাইজেন মেনটেন করতে পারে না এবং ইমিউনো কম্প্রোমাইজড থাকে। আচ্ছা, বারবার যাদের প্রস্রাব ইনফেকশন হয় তাদের কিন্তু অবশ্যই একটা কালচার এন্ড সেন্সিটিভিটি করে নেওয়া উচিত। ইউরিন ফর সিএস, আমরা এই টেস্টটা লিখি, ইউরিন ফর কালচার এন্ড সেন্সিটিভিটি। এতে করে কি হবে, আপনার কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়েছে, সেই ব্যাকটেরিয়াটা কোন অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে সেটাও বলে দেব এই রিপোর্টের মধ্যে। তাহলে বুঝতেই পারতেছেন এই টেস্টটা করা কত জরুরি, যাতে বারবার হয়, রেগুলার প্রায় হয়, তাদের এই টেস্টটা করা খুবই জরুরি। আচ্ছা, ইনভেস্টিগেশন গেল, তারপরে আমরা সিমটমগুলো জানলাম, তারপর আমরা কি কি কারণে বেশি হয় সেগুলো জানলাম বা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এবার আমরা যদি বলি যে প্রিভেনশন কিভাবে করব, কিভাবে প্রস্রাব ইনফেকশন হবে না, কি কি কাজ করলে কম হবে, এটা একটু জানবো। অলরেডি কিছু কিছু টপিক চলেও, কিছু কিছু পয়েন্ট চলেও আসছে। আপনি খেয়াল করবেন যে প্রতি কেজিতে আচ্ছা, প্রতি কেজিতে 45 ml পানি, আমাদের শরীরে কিন্তু 60% ওয়াটার, আমাদের শরীরের 60% ওয়াটার পানি। তো প্রতি কেজিতে আমাদের 45 ml মিলিলিটার করে পানি খেতে হবে। তো কারো যদি 50 কেজি ওজন হয়, তাহলে আমরা 50 × 45 গুণ করলে যত আসে সেটাকে 1000 দ্বারা ভাগ করলে লিটারে আসবে। যেমন ধরেন কত বলি, যদি 10 কেজি ওজনের মানুষ হয় তাহলে তার প্রত্যেক দিন ন্যূনতম 10 কেজি ওজনের বাচ্চা হলে প্রত্যেক দিন ন্যূনতম কত, 10 দ্বারা যদি আমরা 45কে গুণ করি তাহলে 450 হয়, 500, মানে হাফ লিটার পানি তার খাওয়া উচিত। এইভাবে হিসাব করে পানিটা খাওয়া উচিত।
এরপরে কি আমাদের কিছু সেন্সিবল ওয়াটার লস হয়, ইনসেন্সিবল ওয়াটার লস হয়। সেন্সিবল হচ্ছে যেমন আমাদের প্রস্রাব পায়খানার মাধ্যমে ওয়াটার লস হয়। ইনসেন্সিবল ওয়াটার লস হয় সারা দিনে আমাদের শরীর থেকে 1/2 লিটার, মানে 500 ml। কোনগুলা? আমি যে কথা বলতেছি, আয়নার সামনে কথা বললে দেখবেন আয়নাতে একটা বাষ্প চলে আসে, তাই না? তো এটাও তো লস। তারপরে কি নিঃশ্বাসের সাথে বের হয়, তারপরে চোখ দিয়ে বের হয়, ঘাম দিয়ে বের হয়, এগুলো ইনসেন্সিবল লস। এগুলো সবকিছু মিলায়ে হিসেব করলে প্রতি কেজিতে 50 ml করে পানি খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের, কেমন? আর 1000 ml এ 1 লিটার, 1000 দ্বারা ভাগ করলে লিটারে চলে আসবে। এরপর কি প্রস্রাব কোনোভাবে আটকে না রাখা, প্রস্রাবের চাপ আসলেই প্রস্রাব করতে যাওয়া, সহবাসের আগে ও পরে প্রস্রাব ক্লিয়ার করে নেওয়া, তারপরে কি পার্সোনাল হাইজিন মেনটেন করা, তারপরে যে যেটা বললাম যে পানি খরচ করার সময় বা টিস্যু ইউজ করার সময় কখনোই পিছন থেকে সামনের দিকে আনবেন না, সামনে থেকে পিছনের দিকে ইউজ করা ভালো। এরপর কি একটা জুসের নাম বলতে পারি, একটা খাওয়া দাওয়ার নাম বলতে পারি, ক্র্যানবেরি জুস। ক্র্যানবেরি জুস আমরা অনেক সময় এটা ট্যাবলেটও দিয়ে থাকি। এই ক্র্যানবেরি জুস প্রস্রাবের ইনফেকশনের কন্ট্রোল করতে সাহায্য করে। আপনারা চাইলে ক্র্যানবেরি জুস খেতে পারেন। আর এরকম সিমটমগুলো দেখা দিলে, যেমন এই যে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি, ইনকন্টিনেন্স, এই যে জ্বালাপোড়া করা, ধরে না রাখতে পারা, তারপরে লোইন পেইন, নিচের দিকে পেইন, তলপেটে পেইন, দুই দিকে ব্যথা, পায়খানা রাস্তাটায় পেইন হচ্ছে, তারপরে গন্ধযুক্ত প্রস্রাব, নসিয়া, ভমিটিং বা বমি বমি ভাব আসলে, তারপর ফিভার হলে, জ্বর আসলে, জ্বর আসতে পারে না আসতে পারে, এই সমস্যাগুলো থাকলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে ইউরিনারি বা ইউরিন ফর সিএস এই টেস্টগুলো করে চিকিৎসা নিয়ে, এবং চিকিৎসাটা সম্পূর্ণ করা উচিত। এবং যতদিন ডক্টর সাহেব ওষুধ খাইতে বলবে ঠিক ততদিন ওষুধ খাবেন। পাশাপাশি আমি হোম রেমেডি হিসেবে বলতে পারি, আপনি চাইলে ক্র্যানবেরি জুসটা খেতে পারেন, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার পেজটা ফলো দিলে খুবই খুশি হব। ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।